আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেকদিন পরে পেয়েছি। হুম, তাই আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলো একে, একে আমি বলতেছি। আপনি যতটুকু পারেন হুম, সেটুকু দর্শকদের জানান। ওকে। টাকা বাংলাদেশের একটা ব্র্যান্ড। এরম ব্র্যান্ড আছে ডলার। হুম। এটা কোথাকার? আচ্ছা, ডলারটা মূলত এটা হচ্ছে আমেরিকান একটা আ মান কারেন্সি যেটাকে বলে। যেমন বাংলাদেশেও আছে বিডিটি কারেন্সি, তাদের কারেন্সি হচ্ছে ইউএসডি কারেন্সি। এটাকেই আসলে ডলার হিসাবে কাউন্ট করা হয়। আমরা টাকা হিসাবে বলি, তারা ডলার হিসাবে বলে। হ্যাঁ, এই ডলার। বাংলাদেশের টাকা তো সব দেশে চলে না বা সব ব্যাংক গ্রহণ করে না। হুম, আর এই ডলার পৃথিবীব্যাপী এটা বিস্তৃত। পৃথিবীতে যত ব্যাংক আছে সব ব্যাংকেই ডলার নেয়। হুম, হুম। তাহলে এই ডলার সারা বিশ্বে চলার কারণটা কি? আর বাংলাদেশে যে টাকা, এই টাকা সারা বিশ্বে চলে না, এরই বা কারণটা কি? আচ্ছা, আচ্ছা। এইটার পেছনে আসলে গভীর ইতিহাস আছে, অনেক আগের। আপনি যদি একটু শর্ট করে আমাদের দর্শকদের জানাতেন। আচ্ছা, শর্ট করতে গেলে তো হবে না, কাটছাঁট হয়ে যাবে। একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি। সেটা হলো যে ১৯০০ সম্ভবত এক কথায় ১ম বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড ও জার্মানের যুদ্ধ হয়। তো এই যুদ্ধর এইটার সাথে আসলে এগুলো প্রাসঙ্গিক, এজন্যই বলতেছি। তো এই যুদ্ধ হওয়ার ফলে আমেরিকা কি করে ওই সময় প্রভাবশালী ছিল, যার কারণে ২ দেশকেই অর্থনৈতিকভাবে সে সাহায্য করে। মানে ঋণ দেয় আর কি। ঋণ দেয়। হুম। সাহায্য তো বলে লোন না, এটা ঋণ। ঋণ দেয় এবং সেই ঋণের আবার বিপুল পরিমাণে একটা ইন্টারেস্টও থাকে। বাট এটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। ২ টা দেশই যেহেতু যুদ্ধ করতেছিল আর যুদ্ধ করলে আসলে অনেক দিক দিয়ে শর্ট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। মানি ম্যানেজমেন্ট অনেক শর্ট হয়ে যায়। তো সেখান থেকে তারা ২ দেশই ওখান থেকে টাকাগুলা নেয়। তো টাকাগুলা ডলার নেওয়ার পরে তারপরে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, আমরা জানি যে ইংল্যান্ড জিতে সেখানে যায়, জিতে হ্যাঁ। যায়। তো জিতে যাওয়ার ফলে ওখানে এখন যে টাকা ঋণ নিছে সেই টাকা ঋণ তো আর এক্সাক্টলি পরিশোধ করতে হবে। তো ঋণ পরিশোধ করার জন্য তখন আসলে আহ, আমেরিকা ২ দেশকেই চাপ দেয় যে আমার যে টাকা তোমরা নিচ্ছ সেই টাকা রিটার্ন করো। তো যেহেতু জার্মান আগেই মানে যুদ্ধ অবস্থায় মানে যেহেতু পরাজয় গ্রহণ করছে, সেইখানে গিয়ে তার একটা খুব ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়, তার টাকা দেওয়ার মতো খুব একটা অবস্থান থাকে না। তো সে এখন কি করবে? তো যার ফলাফলে ইংল্যান্ডেও একই অবস্থা। ইংল্যান্ডেরও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তো জার্মান কি করে ওই ইংল্যান্ডের কাছ থেকে ঋণ নেয়, টাকা নেয় আবার, যেভাবেই হোক নেয়। তো ঋণ নেওয়ার ফলে আহ, এখান থেকে ঋণ নেয় আর টাকা দেয় হচ্ছে আমেরিকাকে। আমেরিকাকে টাকা দেয়। হুম। তো এই টাকা দিচ্ছে যাচ্ছে, টাকা দিচ্ছে যাচ্ছে, ২-৩ বছর পরে গিয়ে আমেরিকা বুঝতে পারে যে আসলে হচ্ছেটা কি, আমি টাকা পাই ২ দেশের কাছ থেকে, কিন্তু টাকা ঘুরে ফিরে মনে হচ্ছে আমার টাকা আমার কাছেই ফেরত আসছে। হুম। তো আমেরিকা তো আসলে খুবই বুদ্ধিমান একটা ই। তো তারা বা যেটা করে যে আমেরিকাকে যা ওই জার্মানকে যা বলে যে জার্মানকে কিছুদিন, জার্মান না সরি ইংল্যান্ডকে কিছুদিন টাকা দেওয়া বন্ধ করে দেয়, যে আসলে সিচুয়েশনটা কি হয় তাই দেখি। তো তখন আবার ওই জার্মানি আর টাকা তো দিচ্ছে না। এক কথায় এই দুটার মধ্যে একটা আছে, আমি যাই হোক এত ইতিহাস জানি না, আমি এটা সংক্ষেপে করতেছি। যাক, এটার একটা ইতিহাস আছে, আপনারা একটু ঘাটাঘাটি করলে পাবেন। যাক, যুদ্ধের মধ্যে থেকেই এই জিনিসটা মানে সৃষ্টি হয় আর কি। মানে টাকার একটা বড় একটা শর্ট একটা গ্যাপ তৈরি হয়। আমেরিকা এই সুযোগটাই নিয়ে মূলত কাজে লাগায়। পরবর্তীতে উম, ইংল্যান্ডের যে পাউন্ড থাকে, সেই পাউন্ডটাকেও এই ডলার দিয়ে খুবই একটা এমন ভাবে তারা প্রচার করে যেন পাউন্ড ডলারই নিচে নেমে যায় আর কি। পাউন্ড নিচে নেমে যায় আর এবং ডলার উপরে উঠে যায়। ডলার উপরে উঠে যায়। যদিও ইংল্যান্ড অনেক চেষ্টা করছে যে না, এটা কোনোভাবেই যেন না হয়। তাদের দেশপ্রেম বোধ বা সবকিছু দিয়ে তারা চেষ্টা করছে যে নিজের দেশের কারেন্সির ভ্যালু যেন ভালো থাকে। কিন্তু সেটা আমেরিকার কূটনীতি চালের কাছে এটা সম্ভব হয়নি। পরবর্তীতে সৌদি আরবের সাথে যখন চুক্তি করে যে তাদের যা তেল উৎপাদন হবে সবই ফরেন কারেন্সিতে আপনার হবে, সেল হবে ইউএসডি ডলার হিসাবে। তো তারপর থেকেই ডলারের মার্কেটটা মূলত বিস্তৃতভাবে ছড়িয়ে যায়
এবং মানুষ একটা আস্থা অর্জন করতে থাকে যে না ডলারই মনে হচ্ছে যে, যেহেতু আমার তেল নিত্য প্রয়োজনীয় জিনিস এটা লাগতেছে, ডলার ছাড়া এটা আমি কিনতে পারতেছি না। পরবর্তীতে এটা মানে ডলারকে গ্লোবালাইজ এটা মানে ছড়াইতে থাকে। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারি যে ডলার বিশ্বব্যাপী ছড়ানোর পেছনে একমাত্র সৌদি আরবই বেশি সাহায্য করছে হিসাবে হ্যাঁ, বলা এখন যায়। সৌদি আরবেরও এখানে স্বার্থ ছিল ওই সময়। ওই সময় স্বার্থ ছিল এরকম যে তারা তাদের নিরাপত্তার আকাশ প্রতিরক্ষা বলেন বা ডিফেন্স বলেন, সব দিক দিয়ে তারা করতে চাইছিল যে কোনো যদি আক্রমণ হয় বা কোনো কিছু হয় তারা সেটা সাহায্য করবে। এই ধরনের একটা চুক্তি তারা করছিল। তো যার ফলাফলে সৌদি আরবও মনে করে এটা আমার জন্য ভালো। আর ওরা তো যেই চিন্তা, তাদের যেই ডিপলি যে চিন্তা যেটা হুম। নিয়ে আসলে একটার পর একটা সিন তারা ক্রিয়েট করছে, সেই জায়গাতেও তারা ভালোভাবে আগায় গেছে। পরবর্তীতে আগে যদিও এটা এরকম ছিল যে ৳১ যদি আ যেকোনো দেশের আগে সিস্টেম ছিল যে আপনার স্বর্ণ যেই পরিমাণ রিজার্ভ থাকবে সেই পরিমাণে আপনি ডলার ছাপাইতে পারবেন। তো ওই রকমই প্রসেস ছিল। ঐরকম প্রসেস থাকার পরেও আমেরিকা যখন আসলে দেশব্যাপী এই জিনিসটা আস্তে, আস্তে ছড়াচ্ছে, এই সমস্যাটা আস্তে, আস্তে প্রকোপ ধরতে থাকে এবং তাদের স্বর্ণের বিপরীতে যেহেতু ডলার তারা ছাপাবে, হুম। সেহেতু স্বর্ণের রিজার্ভের সাথে তাদের আসলে এই জিনিসটা ব্যালেন্সিং করতে পারতেছিল না। অর্থের যে করতে পারতেছিল না। এখানেও তারা একটা সম্ভবত এটা ১৯৭১ সালে সেখানেও একটা তারা কূটনীতিক চালই হোক আর যেভাবেই হোক আ বিশ্বের প্রায় ৪৪ টা দেশ এক জায়গায় বসে। এক ১৪৪ টা জায়গায় বসার পরে আমেরিকার যে প্রেসিডেন্ট সেখানে সে ভাষণ দেয় এবং ভাষণ দেওয়ার পরে তারা একটা জায়গায় সিদ্ধান্ত পৌঁছায় যে এই ডলার আর এই স্বর্ণের বিপরীতে আর ছাপানো হবে না। হুম। মানে স্বর্ণ আমার যাই রিজার্ভ থাক সেটা ডাজেন্ট ইস্যু। আমি আমার ইচ্ছা মতো আমি ডলার ছাপাইতে পারবো। এবং আ এটারও একটা নির্ভরযোগ্যতা, যেহেতু আমেরিকা ওই সময় অনেক শক্তিশালী ছিল। মানুষজন সেইভাবে একটা বিশ্বাস অর্জন করে। তো যার ফলাফলে ওইখান থেকেই মূলত স্বর্ণর দ্বারা যে মানে স্বর্ণর বিপরীতে যে ডলার ছাপানো, এই পদ্ধতিটা ওখান থেকেই ক্র্যাশ করে যায়। এবং সম্ভবত এটা আ IMFI যে কোম্পানি বলে, এই যে অর্গানাইজড আছে, এই অর্গানাইজ সেই ৪৪ টা দেশ মিলে যেটা করছিল, চুক্তি করছিল আর কি। চুক্তি করছিল, হ্যাঁ। তো তারপর থেকেই আসলে এটা গ্লোবালাইজ এভাবেই চলতেছে। তারা ইচ্ছামত টাকা ছাপাচ্ছে। সেইটা আমরা এখন প্রশ্ন আসতে পারে যে তাদের কাছ থেকে কিভাবে আমরা তাহলে এখন তো স্বর্ণ নিচ্ছি না। হুম, হুম, হুম। স্বর্ণ দিয়ে তো আর ডলার নিচ্ছে না। আগে এরকম সিস্টেম ছিল যে তাদের কাছে আমরা ১ কেজি স্বর্ণ দিলাম, সেটার বিপরীতে তারা একটা যে মান সেট করে রাখছে, সেই মান অনুযায়ী আমাদের ডলার দিত। সেই ডলার দিয়ে আমরা তেল বা অন্যান্য যেগুলো জিনিস সেগুলো কিনতাম। বাট এখন সিস্টেম কিন্তু এরকম না। তারা ইচ্ছামত টাকা ছাপাইতে পারে। তাহলে আমরা তো এখন আ টাকাটা নিবো কিভাবে? আমাদের যখন প্রয়োজন হয় তখন নিচ্ছি কিভাবে? আমাদের প্রয়োজন মেটানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে ঋণ। আমরা তাদের কাছ থেকে পুনরায় আবার ঋণ নেব। $২ কোটি বলেন বা $২ বিলিয়ন বলেন, তাদের কাছ থেকে ঋণ নেব, তাদের একটা ইন্টারেস্ট দেব, দিয়ে তাদের কাছ থেকে আমরা ঋণ নেব। এই ঋণ নিয়ে আমরা আবার আমাদের যে দেশের যে বিভিন্ন কিছু আছে এগুলা চালাবো। তো এইজন্য আসলে এককভাবে তারা করতেছে এবং বিশ্বের সারা দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে। কিছুদিন আগেও যখন আ যেটা হচ্ছে চীনের যে কারেন্সি, ওরা কেন পারতেছে না এই প্রশ্ন আসতে পারে। এটা পারতেছে না, বা রুবেল যেটা রাশিয়া, কিছুদিন আগে এটা নিয়ে বেশ কিছু একটা হাইপ উঠছিল যে মনে হয় ডলার শেষ হয়ে যাবে। তো এইটার মূল পেছনে যে কারণ সেটা হলো যে সারা বিশ্বব্যাপী গ্লোবালাইজ হ্যাঁ, হ্যাঁ। এইটা হয়ে গেছে। আপনার স্বীকৃতি হয়ে গেছে এক টাইপের যে আমি বিশ্বাসযোগ্যতা পাচ্ছি। আমেরিকা একটা হাই প্রোফাইলের লোক। তার দেশের কারেন্সি আমি রিজার্ভ করতেছি। রিজার্ভ করলে হয়তোবা আমি সেফ থাকতেছি। নিজেকে নিরাপদ হিসাবে মনে করতেছি। কারণ সব দেশই এটা নেয়। আমি যেকোনো দেশ থেকে এটা করতে পারবো। পক্ষান্তরে রুবেল যদি আমি রিজার্ভ করি বা আমি রুপি যদি রিজার্ভ করি বা টাকা যদি রিজার্ভ করি, এইটা অন্য দেশ নিবে কি নিবে না, এর বা কোনো কত গ্যারান্টি দেশের নেই। কাছে এই কারেন্সির ভ্যালু আছে। এটা আসলে সহজভাবে বুঝলে ক্রিপ্টোকারেন্সি যেই প্রসেসে চলতেছে এটা কিন্তু হাওয়ায় ভাসা একটা জিনিস। হুম। এখন আমেরিকার ডলার যদি আমরা বাদ দিতে চাই, এটা সহজ জিনিস। বিশ্বের যত দেশ আছে তারা যদি চিন্তা করে এরকম যে আমরা ডলারকে আর কারেন্সি হিসাবে মানি না, হ্যাঁ। মানছি না।
আমরা এখন থেকে রুবেলকে মানছি বা বাংলাদেশি টাকাকে মানছি বা রুপিকে মানছি, যেটা কি হোক যদি আমরা মানি, সেটাকে যদি বিশ্বের লোক যদি মনে করে যে না এটাই ঠিক, হয়ে গেল, ওই কারেন্সি চেঞ্জ হয়ে এই কারেন্সি হয়ে গেল, এটাই ইন্টারন্যাশনাল। এক কথায় আমরা যেভাবে একটা রাজনৈতিক দল গঠন করি বা বাংলাদেশে যেভাবে রাজনৈতিক দল গঠন করি, কি একজনকে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী করে, এভাবেও যদি বিশ্ব যদি এখনো যদি চিন্তা করে যে না আমরা আমেরিকান ডলারকে আর ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে মানছি না, আমরা এটা রিজার্ভ করব না, রিজার্ভ যদি না করে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। হুম হুম। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ করতেছে, আরেক দেশ রিজার্ভ করতেছে, এই রিজার্ভটা যদি তারা না করে তাহলে হয়ে গেল, আর কিছু না। তাহলে এই ডলার থেকে বাঁচার একমাত্র উপায় কোনটা মনে করছেন? এইটা আসলে যদি ওই যে বললাম গ্লোবালাইজ, সবাই যদি চিন্তা করে তাহলে তাহলে ওই এটা সম্ভব। আগের যে চুক্তিটা করা হয়েছিল 44টা দেশ মিলে, এই হ্যাঁ। চুক্তিটা যদি বাতিল হয়ে যায় তাহলে কি এটা সম্ভব? হ্যাঁ সম্ভব, মানে আবার এমন 44টা বা 50টা বা 100টা দেশ মিলে, শক্তিশালী যারা দেশ আছে তারা যদি এক জায়গায় বসে যদি আবার কোনো কারেন্সি যদি তারা চালু করতে চায়, যে না আমরা এখন এই কারেন্সিটা সারা বিশ্বব্যাপী মানবো, আহ, তাহলে হয়ে যাবে। আর এইগুলো যেগুলো আমি বললাম এগুলো আমার পরিপূর্ণ ব্যক্তিগত মতামত, এবং আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে যেগুলো জানছি, কম বেশি আইডিয়া ছিল, সেই আইডিয়ার উপরেই বলা। আসলে এখানে আমি নির্দিষ্ট কোনো উইকিপিডিয়া মিডিয়া বলে বা অন্যান্য যে পেপার পত্রিকা এগুলো দেখে মূলত আমি এই তথ্যগুলো বললাম না, এটা যেটা বললাম একান্তই আমার ব্যক্তিগত, ব্যক্তিগত। যেটা আমি বিভিন্ন, আমি অনলাইনে কাজ করি দীর্ঘদিন যাবত, মানে এই দীর্ঘদিন কাজ করার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখছি, দেখার ফলে যেটা জানি আমি সেটাই আমি মানে জানালাম আর কি, ঠিক আছে। হ্যাঁ দর্শক, তাহলে আজকের আমাদের আলোচনা এ পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।